দুষ্যন্তের কথা বলবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এমনিতে দুষ্যন্ত সম্পর্কে আমরা প্রাথমিকভাবে দুটো চারটে কথা জানি, যেমন তিনি পুরু বংশের একজন রাজা ছিলেন, ভরতের পিতা ছিলেন, তার এবং শকুন্তলার বিবাহের ফলে ভরতের জন্ম হয়েছিল। এই ভরতের নাম অনুযায়ী ভারতবর্ষ তথা ভরত বংশ যেটা আছে, ভরত বংশ। এবং কখনো কখনো পুরাণে দুষ্যন্তকে দুষ্যন্তক বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু দুষ্মন্তটা আমি পাইনি। বাংলার বাইরে সংস্কৃতে দুষ্মন্ত অনেকে বলেন, তো দুষ্মন্ত কথাটা আমি পাইনি, দুষ্যন্তটাই ঠিক। তো এই যে দুষ্যন্ত, তাকে যজাতিপুত্র পুরুর বংশরক্ষক বলে উল্লেখ করা হয়েছে। পৌরবাণাং বংশকরো দুষ্মন্ত নাম বীর্যবান। দুষ্যন্তকে কি কারণে পুরুবংশের রক্ষাকারী বলা হয়েছে সেইটা বলবার জন্য আমি দুটো চারটে কথা একটু বলি। রাজা যজাতির গল্প আপনারা অনেকেই জানেন, যে রাজা যজাতি তো শুক্রাচার্যের অভিশাপে অকালে বৃদ্ধ হয়ে গেলেন। তারপরে পুরু এসে তার জরা গ্রহণ করে ইত্যাদি ইত্যাদি, সেই গল্প আমি আর বলছি না, সে না হয় পরে বলা যাবে। তো এই যে যজাতির 5 ছেলে ছিল, 4 জন পিতার জরা গ্রহণ করে তার বদলে নিজের যৌবন পিতাকে দান করতে রাজি হলেন না, কিন্তু একমাত্র ছোট ছেলে পুরু রাজি হয়েছিলেন। পুরু উত্তরাধিকার সূত্রে পিতৃরাজ্য লাভ করেন, এইটুকু বলতে হবে আমাকে। পুরুর বংশধরেরাই পরবর্তীকালে পৌরব নামে পরিচিত হলেন। এই গল্প তো হলো, কিন্তু অন্যদিকে যজাতির যে 4 ছেলে, তারা বললেন যে না, আপনার জরা আমরা গ্রহণ করতে রাজি নই। তাদের মধ্যে অন্যতম একজন হলেন তুর্বসু। তো এই তুর্বসুকে যজাতি, আমার প্রস্তাবে তুমি রাজি হলে না, এত বড় তোমার সাহস, বেশ, তুমি ওই ম্লেচ্ছদের অধিপতি হবে। অর্থাৎ আর্যদের নয়, ম্লেচ্ছদের, আর্যদের থেকে যাদের ছোট করে দেখা হতো সেই তাদের অধিপতি হবে। সেই যে তুর্বসু এবং তার বংশধরেরা, তারা রাজত্ব করতেন এই মধ্যপ্রদেশের কাছাকাছি একটা জায়গায়। কোথায় বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন। বলছিলাম আপনাদের একটু আগে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এই তুর্বসু এবং তার বংশধরেদের পাঠিয়ে দেওয়া হলো মধ্যপ্রদেশ রাজ্যের অন্তর্গত রেওয়া সাতানা, তখনকার দিনে তার নাম হচ্ছে বৈশালী, সেই বৈশালী অঞ্চলে। সেখানকার রাজা হয়ে গেলেন তুর্বসু। তো এই তুর্বসুর বংশে একজন বিখ্যাত রাজা, তিনি হচ্ছেন মরুত্ত। তো এই যে আর্যেতর তুর্বসু বংশীয় মরুত্ত দুষ্যন্তকে পালন করেছিলেন। তুর্বসুর রাজ্যে প্রতিপালিত হয়েও দুষ্যন্ত পৌরব বলে পরিচিত হলেন। কোন উপায়? এই প্রশ্নের জবাব পেতে গেলে সেই সময়কার রাজনৈতিক অবস্থার দিকে একটু আমাদের ফিরে তাকাতে হবে। যজাতি পুরুকে তার নিজের যে রাজ্য, অর্থাৎ গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে যাদব হই হয়, মানে যারা যজাতির অন্যান্য পুত্রদের বংশধর, তারা এসে আক্রমণ করলো এবং তার ফলে এই পুরুর যে বংশধর পৌরব, তাদের প্রভাব প্রতিপত্তি অনেকটা কমে গেল। এবং এই সমস্ত আক্রমণ, এত প্রচন্ড আক্রমণ করেছিলেন, এত তীব্র ছিল সেই আক্রমণ, যে একটা বড় সময় জুড়ে পুরুদের যে রাজ্য প্রতিষ্ঠানপুর, সেখানে কোনো গুরুত্বপূর্ণ পৌরবংশীয় রাজপুরুষের উত্থান ঘটেইনি। এমনকি এই সময়ে কারা কারা পৌরব বংশীয় ছিলেন, যে বংশ তালিকা বলে, সেই বংশ তালিকাটাও পাওয়া যায় না। এরকম একটা প্রবল রাজনৈতিক বিক্ষোভের কথা বলে
আজকের মতো শেষ করলাম পুরাণ চিরন্তন। আবার সোমবারে বলবো পরের অংশ খানিকটা। দুষ্যন্তের ইতিহাস বলতে গিয়ে বলছি এই সমস্ত কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কর্মজীবনে বেদান্ত চতুর্থ পর্ব, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ছি। ভারতে এই মহান প্রশ্নের সমাধান অতি প্রাচীনকালে পাওয়া যায় নাই, কারণ আমরা দেখিয়াছি গুণসমূহের পশ্চাতে অবস্থিত অথচ গুণ হইতে ভিন্ন পদার্থের সত্তা কখনোই প্রমাণ করা যাইতে পারে না। শুধু তাই নয়, আত্মার অভিন্নতারূপ প্রমাণ, স্মৃতি হইতে আত্মার অস্তিত্বের যুক্তি, কালো যে আমি ছিলাম আজও সেই আমি আছি, কারণ আমার উহা স্মরণ আছে, অতএব আমি বরাবর আছি, এই যুক্তিও কোনো কাজের নয়। আরেকটি যুক্তি, যাহা সচরাচর উপস্থাপিত হইয়া থাকে, তাহা কেবল কথার মারপ্যাঁচ। আমি যাই, আমি খাই, আমি স্বপ্ন দেখি, আমি ঘুমাই, আমি চলি, এইরূপ কতকগুলি বাক্য লইয়া তাহারা বলেন করা, যাওয়া, স্বপ্ন দেখা এসব বিভিন্ন পরিণাম বটে, কিন্তু উহাদের মধ্যে আমিটি অপরিবর্তিত রহিয়াছে। এইরূপে তাহারা সিদ্ধান্ত করেন যে এই আমি নিত্য ও নিজেই একটি ব্যক্তি, আর ওই পরিণামগুলি শরীরের ধর্ম। এই যুক্তি আপাতত খুব উপাদেয় ও সুস্পষ্ট বোধ হইলেও বাস্তবিক উহা কেবল কথার মারপ্যাঁচির উপর স্থাপিত। এই আমি এবং করা, যাওয়া, স্বপ্ন দেখা প্রভৃতি কাগজে কলমে পৃথক হইতে পারে, কিন্তু মনে কেহই ইহাদিগকে পৃথক করিতে পারে না। যখন আমি আহার করি, খাইতেছি বলিয়া চিন্তা করি, তখন আহার কার্যের সহিত আমার একাত্ম ভাব হইয়া যায়। যখন আমি দৌড়াইতে থাকি, তখন আমি ও দৌড়ানো দুইটি পৃথক ভাব থাকে না। অতএব এই যুক্তি বড় দৃঢ় বলিয়া বোধ হয় না। যদি স্মৃতির দ্বারা অস্তিত্বের অভিন্নতা প্রমাণ করিতে হয়, তবে আমার যে সকল অবস্থা ভুলিয়া গিয়াছি, সেই সকল অবস্থায় আমি ছিলাম না বলিতে হয়। আর আমরা জানি অনেক বিশেষ অবস্থায় সমুদয় অতীতের কথা একেবারে বিস্মৃত হইয়া যায়। দেখা যায় অনেক উন্মাদ রোগগ্রস্ত ব্যক্তি নিজেদের কাচ নির্মিত অথবা কোনো পশু বলিয়া ভাবে। যদি স্মৃতির উপর সেই ব্যক্তির অস্তিত্ব নির্ভর করে, তাহা হইলে সে অবশ্য কাচ অথবা পশু বিশেষ হইয়া গিয়াছে বলিতে হইবে। কিন্তু বাস্তবিক যখন তাহা হয় নাই, তখন আমরা এই স্মৃতি বিষয়ক অকিঞ্চিৎকর যুক্তির উপর অহংভাবের অভিন্নতা স্থাপন করিতে পারি না। তবে কি দাঁড়াইল এই যে গুণসমূহ হইতে পৃথকভাবে বিদ্যমান এমন কোন অহংয়ের অস্তিত্ব প্রমাণ করা চলে না, যাহা সীমাবদ্ধ অথচ সম্পূর্ণ ও চিরকাল অভিন্ন। আমরা এমন কোন সংকীর্ণ সীমাবদ্ধ অস্তিত্ব প্রমাণ করিতে পারি না, যাহাতে কতকগুলি গুণ লাগিয়া রহিয়াছে। অপরপক্ষে প্রাচীন বৌদ্ধদের এই মত দৃঢ়তর বলিয়া বোধ হয় যে গুণসমূহের অতিরিক্ত কোনো বস্তুর সম্বন্ধে আমরা কিছু জানি না এবং জানিতেও পারি না। তাহাদের মতে অনুভূতি ও ভাবরূপ কতকগুলি গুণের সমষ্টি আত্মা। এই গুণরাশি আত্মা, আর উহারা ক্রমাগত পরিবর্তনশীল। অদ্বৈতবাদের দ্বারা এই উভয় মতের সমন্বয়ে সাধিত হয়। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এরপর কথামৃত। গানের পর এবার কথামৃত থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথামৃত প্রায় শেষ হয়ে এলো। এখন ঠাকুরের কিছু কথা টুকরো টুকরো করে সেইগুলো বলা হচ্ছে। বলেছেন কথামৃতের যিনি লেখক তিনি, এবং সেখান থেকে পড়ে শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু। এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন যে অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধিয়া যেখানে ইচ্ছা যাও। অদ্বৈত জ্ঞান অর্থাৎ আমি তিনি আমারই ভেতর, যেটা স্বামী বিবেকানন্দের যে রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের, তার মধ্যে বারবার করে ফিরে আসছে যে কথাটা, যে আমারই ভেতরে তিনি আছেন, তার সঙ্গে আমার কোনো তফাৎ নেই।
আমি শুধু মায়ায় বদ্ধ আছি বলে দেখতে পাচ্ছি না তাকে, অনুভব করতে পারছি না যে আমারই ভেতরে তিনি আছেন। তো ঠাকুর কি বলছেন যে অদ্বৈত জ্ঞান, এই যে আমি তিনি সব এক, এই যে জ্ঞানটা, এইটা আঁচলে বেঁধে যেখানে ইচ্ছে সেখানে যাও। স্বামী বিবেকানন্দ এই অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে কর্মক্ষেত্রে অবতরণ করেছিলেন। সন্ন্যাসীর গৃহ, ধন, পরিজন, আত্মীয়, কুটুম্ব, স্বদেশ, বিদেশ আবার কি? যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে বললেন, ঈশ্বরকে না জানলে এসব ধন বিদ্যা কি হবে? আগে তাকে জানো, তারপর অন্য কথা। স্বামী এইটি জগৎকে দেখালেন। তিনি যেন বললেন, হে জগৎবাসীগণ, আগে বিষয় ত্যাগ করে নির্জনে ভগবানের আরাধনা করো, তারপর যা ইচ্ছে করো, কিছুতে দোষ নেই। স্বদেশের সেবা করো, ইচ্ছে হয় কুটুম্ব পালন করো, কিছুতে দোষ নেই। কেননা তুমি যখন বুঝছো যে সর্বভূতে তিনি আছেন, তিনি ছাড়া কিছুই নেই, সংসার স্বদেশ তিনি ছাড়া নয়, ভগবানের সাক্ষাৎকারের পর দেখবে তিনি পরিপূর্ণ হয়ে রয়েছেন। এই যে কথাগুলো, এই কথাগুলো তো বলেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার মতন করে বলেছেন। তার মতন করে বলেছেন মানে খানিকটা গেঁয়ো ভাবে বলেছেন, খানিকটা সহজ করে বলেছেন, খানিকটা আটপৌরে করে বলেছেন। এই কথাগুলো তিনি বলেছেন, বারবার করে বলেছেন। আমরা কথামৃত তো প্রায় শেষ করে আনলাম। আমরা মনে করতে পারছি যে বহুবার এই কথাগুলো তিনি বলেছেন যে একবার বুড়িটা ছুঁয়ে ফেল, বুড়িটা ছুঁয়ে ফেল, তারপর তুই যা ইচ্ছে তাই কর, তাতে করে কিছু যাচ্ছে আসছে না। স্বামী বিবেকানন্দ এইগুলোকেই শাস্ত্রের কথা পেড়ে, শাস্ত্রের উদাহরণ দিয়ে এই কথাগুলোকেই জগতের সামনে প্রচার করতে চেয়েছেন। তো ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে বশিষ্ঠদেব রামচন্দ্রকে বলেছিলেন, রাম, তুমি যে সংসার ত্যাগ করবে বলছো, তা আমার সঙ্গে বিচার করো। যদি ঈশ্বর এ সংসার ছাড়া হন তবে ত্যাগ করো। তার মানে যে মানুষটি ভাবছেন আমি সংসার ত্যাগ করব, কাকে ত্যাগ করবেন তিনি? সংসারের মধ্যেও তো তিনি আছেন। তবে হ্যাঁ, সংসারটা মায়া দিয়ে ঘেরা, আমি যদি মায়াটাকে ত্যাগ করতে পারি তাহলে সেটা, আমি সংসারের মধ্যে থেকেই মায়াটাকে ত্যাগ করলাম। আমি মনের মধ্যে এই জ্ঞানটা অর্জন করলাম যে সংসারটা মায়া, সবটাই অনিত্য। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। ফিরে এলাম গানের পর, ঠাকুরের কথা বলছি আপনাদের, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর কি বলছেন যে ছুরির ব্যবহারটা জেনে ছুরিটা হাতে ধরো। আগে তুমি ছুরির ব্যবহারটা জানো। স্বামী বিবেকানন্দ যথার্থ কর্মযোগী কাকে বলে সেটা দেখালেন। দেশের কি উপকার করবে? স্বামীজি জানতেন যে দেশের দরিদ্রদের ধন দিয়ে সাহায্য করার চেয়ে অনেক মহৎ কার্য রয়েছে। প্রধান কাজটা কি? প্রধান কাজটা হচ্ছে ঈশ্বরকে সেটা জানিয়ে দেওয়া, ঈশ্বরের উপলব্ধি ঘটানো। এইটা হচ্ছে প্রধান কাজ। তার পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে বিদ্যাদান, তারপরে জীবন দান, তারপরে অন্ন বস্ত্র দান। সংসারের দুঃখ তুমি কদিনের জন্য ঘোচাবে? ঠাকুর শ্রী রামকৃষ্ণ কৃষ্ণদাস পালকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, জীবনের উদ্দেশ্য কি? তো কৃষ্ণদাস বললেন যে আমার মতে জীবনের উদ্দেশ্য হচ্ছে জগতের উপকার করা, জগতের দুঃখ দূর করা। তো ঠাকুর বিরক্ত হয়ে বললেন, তোমার ওই রকম রাঁড়ি পুঁতি বুদ্ধি কেন? আরে জগতের দুঃখ নাশ তুমি কি করে করবে? জগৎ কি এইটুকু? বর্ষাকালে গঙ্গায় কাঁকড়া হয় জানো, এরকম অসংখ্য জগৎ আছে। এই জগতের প্রতি যিনি, তিনি সকলের খবর নিচ্ছেন, তাকে আগে জানা, এইটা হলো জীবনের উদ্দেশ্য। তারপর যা হয় করো। সত্যি সত্যি জগতের যে কত রকম, মানে জগতের মানুষের দুঃখের তো কোনো সীমা নেই। অজস্র রকমের মানুষের অজস্র রকমের দুঃখ। আমরা সেই দুঃখের কোনো তল পাই? হ্যাঁ, আমি জানি ব্যক্তিগতভাবে অনেকে চেষ্টা করেন, নানান রকম করে চেষ্টা করে
করেন, কিন্তু সেটাকে আমি দূর করব কি করে? স্বামীজি যেটা বলছেন সেইটা, আগে আগে ঈশ্বরের অনুভবটা তার মধ্যে করিয়ে দেবার চেষ্টা করো, আগে বিদ্যা দান করো, তারপরে আপনা থেকেই সে তার নিজের দুঃখ, তার নিজেদের দুঃখ দূর করতে পারবে। বাইরের দিক থেকে না হোক, ভেতরের দিক থেকে দুঃখ দূর করতে পারবে। শুনলেন স্বামী বিবেকানন্দের কথা এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। এইবারে স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি মাননা সমূহ। স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। তো এর আগের দিন যেটা বলেছিলাম আপনাদের, সেটা হচ্ছে মৌনব্রত অবলম্বন করার কথা। মাঝে মাঝে চুপ করে যেতে হয়, মাঝে মাঝে কথা বলা, কথা শোনার জগৎ থেকে বিদায় নিতে হয়। শঙ্খ ঘোষের একটি কবিতা আছে, তার প্রথম লাইনটা এই ধরনের, আমি হুবহু বলতে পারছি কিনা জানি না। ঘরে ফিরে মনে হয় বড় বেশি কথা বলা হলো, চতুরতা ক্লান্ত লাগে খুব। তো এই যে কথার মধ্যে যে চতুরতা, সেইখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাও, উপলব্ধির জায়গায় এসো, সত্য উপলব্ধির জায়গায়। পড়ে শোনাই এবার। মৌনব্রত এইভাবে আমাদের বিপুল শক্তি যোগায়। অবশ্য যাদের সংসার ধর্ম পালন করতে হয়, তাদের পক্ষে বাড়িতে বা কর্মস্থলে অবিরাম মৌনী থাকা অসম্ভব। এক্ষেত্রে আর একভাবে আমরা এটি পালন করতে পারি। আমি এক মহান স্বামীজিকে জানতাম, যার ব্রহ্ম উপলব্ধি হয়েছিল, যিনি শুনতে পেতেন অনাহত ধ্বনি। শ্রীমা সারদা দেবীর চরণাশ্রিত ছিলেন তিনি। নাম ছিল স্বামী শান্তানন্দ। 1951 সালে যখন তিনি রাঁচির টিবি স্যানিটোরিয়ামে ছিলেন, তখন তার সঙ্গ লাভের মহা সৌভাগ্য আমার হয়েছিল। সপ্তাহে অন্তত একদিন তিনি মৌনব্রত পালন করতেন এবং তিনি নিজে আমাকে বলেছেন যে তিনি ওঁকার ধ্বনি শুনতে পেতেন। জীবনের প্রারম্ভে অনেকটা সময় তার বারাণসীতে কেটেছিল। সময় কাটত স্তবগানে আর ভক্তি সঙ্গীতে। সেই সময় একসাথে দীর্ঘদিন তিনি কঠোর মৌনব্রত পালন করেছিলেন। এমন একটা সময়ে যখন শান্তানন্দজি মৌনব্রত পালন করছেন, বারাণসীতে এলেন শ্রীরামকৃষ্ণের দীক্ষিত শিষ্যা যোগেন মা। যোগেন মা শান্তানন্দজির কঠোর তপশ্চর্যার কথা শুনে তাকে দেখতে গিয়েছিলেন। শান্তানন্দজি যোগেন মার সঙ্গে দেখা করতে বেরিয়ে এলেন ঘর থেকে, কিন্তু মৌনব্রত পালনের কারণে তার সাথে কথা কইতে পারলেন না। কিছুক্ষণ পরে যোগেন মা চলে গেলেন। পরে শান্তানন্দজির বিবেকের জ্বালা শুরু হলো। মনে প্রশ্ন হলো, মৌনব্রত পালনের জন্য যোগেন মার সঙ্গে কথা না বলা কি ঠিক হলো? যোগেন মা তো কোনো সামান্য নারী ছিলেন না, স্বয়ং ঠাকুরের চরণাশ্রিতা তিনি, শ্রী শ্রী মায়ের ছায়া সঙ্গিনী। রামকৃষ্ণ সংঘে তার স্থান অসাধারণ উচ্চতায়। যাই হোক, মৌনব্রত ভঙ্গ হবার পর শান্তানন্দজির হঠাৎ সাক্ষাৎ হয়ে গেল প্রবীণ সাধু স্বামী তুরীয়ানন্দজির সাথে বারাণসীতেই। শান্তানন্দজি ওকে প্রশ্ন করলেন, মহারাজ, যোগেন মা এসেছিলেন, কিন্তু মৌনব্রত পালনের কারণে আমি ওর সঙ্গে কথা বলিনি। আমি বোধহয় ভুলই করলাম। সিংহ সদৃশ শক্তি আর প্রত্যয় ছিল স্বামী তুরীয়ানন্দজির। তিনি বললেন, কেন ভয় পাচ্ছ? তুমি কোনো ভুল করনি, তুমি একেবারে ঠিক কাজটি করেছো। ভগবান ছাড়া আর কাউকে সন্তুষ্ট করার চেষ্টা করো না। তার কাছে কিছু সামাজিক সৌজন্য পালনের চাইতে মৌনব্রত রক্ষার গুরুত্ব ছিল অনেক বেশি। বাক সংযমের ক্ষমতা প্রসঙ্গে আরেকটি ঘটনার কথা বলি। এটি ঘটেছিল আমার গুরুদেব স্বামী বিরজানন্দজির জীবনে। একটি অসাধারণ পুস্তকের স্রষ্টা তিনি, পরমার্থ প্রসঙ্গ বা টুয়ার্ডস দ্য গোল সুপ্রিম। মহারাজের বর্ণনায় পাই, 1902 সালে স্বামী বিবেকানন্দের দেহত্যাগের পরে তিনি কাজে কর্মে ভীষণভাবে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। সে সময় প্রবুদ্ধ ভারতের প্রচার কার্যের দায়িত্ব ন্যস্ত ছিল তার উপর। তিনি তার গুরু ভাই ও অদ্বৈত আশ্রমের তৎকালীন অধ্যক্ষ স্বামী স্বরূপানন্দজির কাছে ছুটি চাইলেন, যাতে এ সময় ধ্যান জপ প্রার্থনায় মগ্ন হতে পারেন। সেই সময়ই বিরজানন্দজি মৌনব্রত গ্রহণ করলেন। তার আত্মজীবনী অতীতের স্মৃতি বা স্টোরি অফ অ্যান ইপক
গ্রন্থে মহারাজ লিখেছেন, এ সময় প্রায় ১.৫ বছর একটানা তিনি মৌনব্রতী ছিলেন এবং এ পথেই ফিরে পেয়েছিলেন তার হারিয়ে যাওয়া উৎসাহ উদ্দীপনা। শুনলেন স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ। অতি চট্টোপাধ্যায়ের চিঠি, লিখেছেন সাজিরহাট থেকে। সৌমিত্র দাদাভাই নমস্কার। আপনার ও আমাদের শরণাগত অনুষ্ঠান অসম্ভব সুন্দর হয়। আমরা শরণাগত অনুষ্ঠানে রোজের শ্রোতা। রবিবারের চৈতন্য মহাপ্রভুর অনুধ্যান অপূর্ব সুন্দর হয়, আর আপনার সুরেলা কণ্ঠে আরো মধুর হয়ে যায়। শরণাগত অনুষ্ঠান সকল কলাকুশলীদের নমস্কার ও ভালোবাসা জানিয়ে শেষ করলাম। আরতি চ্যাটার্জি, সাজিরহাট, এপিসি কলেজের উল্টো দিকে, উইন্ডমেয়ার ফ্ল্যাট। এইটা আমার নজরে পড়েনি, এক্ষুনি নজরে পড়ল, আর নজরে পড়ে এত ভালো লাগলো কি বলবো। আরতি দেবী, আমি একটা সময় এপিসি কলেজে পড়াতাম, বছর ১.৫ পড়িয়েছিলাম। আপনি যে ফ্ল্যাট বাড়ির কথা বলছেন সেই ফ্ল্যাট বাড়ি তখন ছিল না, তখন ওখানে ইট ভাটা ছিল। অনেক পরে ওই এপিসি কলেজে একবার যাবার সুযোগ ঘটেছিল, অনেকটা পাল্টে গেছে, আমাদের সময় থেকে অনেকটা আলাদা হয়ে গেছে। কিন্তু আপনাকে প্রায় প্রতিবেশী বলে মনে হচ্ছে আর কি। মানে আমি যদি একটু দেরি করে ওখানে যেতাম বা আপনি যদি একটু আগে আসতেন, তাহলে হয়তো কোনো না কোনো সময় আপনার সঙ্গে দেখাও হয়ে যেতে পারত। এবারে পরের চিঠিটি পড়ি। পরের চিঠিটি যিনি লিখেছেন তিনি তার নাম দেননি, নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু বিনীতা শব্দটা লিখেছেন, মনে হয় তিনি কোনো মহিলা। পড়ে শোনাই তার চিঠি। মাননীয় সৌমিত্র বসু মহাশয়, প্রথমেই আপনি আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। আমি আপনার অনুষ্ঠানের ৪ বছরের শ্রোতা। এটি আমার ৪র্থ চিঠি। স্বামীজির বিখ্যাত বাণী বহুজন হিতায় বহুজন সুখায় চ। তবে যা বাজার পড়েছে বহুজনের জন্য হয়তো সম্ভব নয়, তবে ১, ২ বা ৩ জনের জন্য তো হতেই পারে। নতুন বছরের শপথ নিয়ে অনেক কথা শুনলাম। কিছুদিন আগের বিষয় ছিল কর্মযোগী পুরুষ। নতুন বছরের শপথে শুনলাম প্রায় সকলেই তাদের ব্যক্তিগত ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষার কথা জানালেন, তাতেই তাদের সুখ। কারো চিঠিতে শুনলাম না যে তিনি শপথ করেছেন কত গরিব শিশু অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, সেরকম ২-১ জনকে অন্তত বইপত্র দেব, বা অনেক অসহায় বৃদ্ধ বৃদ্ধা আছেন যাদের দেখার কেউ নেই, তাদের জন্য কিছু করার চেষ্টা করব। আসি কর্মযোগী পুরুষের কথায়। বহু কর্মযোগী পুরুষের কর্মকাণ্ড শুনলাম। এত কর্মযোগী পুরুষ থাকা সত্ত্বেও পুরুলিয়ার বেশ কিছু গ্রামে ছোট বাচ্চারা খালি গায়ে পান্তা ভাত খায়, যাতে ভাতের থেকে জল বেশি। এরকম আরো অনেক গ্রাম আছে, সব তুলে ধরা সম্ভব নয়। আর চারপাশে শহর অঞ্চলে দেখি বাচ্চারা চায়ের দোকানে থালা বাসন ধুচ্ছে, অনেক বৃদ্ধ মাথায় ইঁট বইছে। বিধাননগর ৪ নম্বর প্ল্যাটফর্ম, মুচিবাজার, কসবা রেল লাইনের জায়গাগুলোয় তাকালে মনে হয় এরা মানুষ না, মানুষের মতো পোকা। কোনো কর্মযোগী পুরুষের হাত এইসব জায়গায় আসে না। আরো অনেক জায়গা আছে যা লিখতে গেলে ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। আমার এটা ৪র্থ চিঠি। ৩য় চিঠিটি আপনি পড়েননি। আমি নিশ্চিত ছিলাম আপনি পড়বেন না। অনুরোধ করব এই চিঠিটি পড়ার জন্য, না হলে জানবো সৌমিত্র বসু সত্যের মুখোমুখি হতে ভয় পান। সবশেষে আপনি সহ বিগ এফএম এর সমস্ত কলাকুশলীদের আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই এই অনুষ্ঠানের জন্য। বিনীতা, নাম প্রকাশে অনিচ্ছুক, নিউ টাউন, নপাড়া। দেখুন, এটা ঠিকই যে আমরা বেশিরভাগই শুধু নিজের স্বার্থটুকু নিয়ে চলি, নিজের পরিবার, নিজের চেনাশোনা, এই গণ্ডিটার মধ্যেই আবদ্ধ থাকি। কিন্তু তার বাইরে বহু মানুষ আছেন যারা অন্যের দিকে হাত বাড়িয়ে দেন। হ্যাঁ, পুরুলিয়ার ওই শিশুদের কাছে হয়তো তাদের হাত পৌঁছয় না, পৌঁছয়নি, আবার কখনো হয়তো পৌঁছেও যাবে। অনেক মানুষের কথা ভাবছেন অনেক মানুষ, কিন্তু সত্যি সত্যি কয়েকজন মানুষের পক্ষে সকলের দুঃখ দূর করা সম্ভবই নয়। কাজেই নিশ্চয়ই আরো অনেকে যদি উদ্যোগী হন, তার চেয়ে ভালো তো আর কিছু হতে পারে না। কিন্তু আপনি যে অভিযোগটা করছেন যে মানুষ একদম অন্যের কথা ভাবে না, সেইটা হয়তো ঠিক নয়। এইবারে তাহলে আজ শনিবার মহাপুরুষের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে।
7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মহাপুরুষের কথায় আমরা বলছিলাম মার্টিন লুথারের কথা। জার্মান দেশের মার্টিন লুথার, যিনি ধর্ম সংস্কারের কাজ করেছিলেন। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মার্টিন লুথার যখন জন্মগ্রহণ করেন জার্মানিতে, সেটা হচ্ছে পঞ্চদশ শতাব্দী, 1483 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। তো সেই পঞ্চদশ শতাব্দীর শেষ পর্ব বলতে পারেন। যে সময় তার জন্ম হয় তখন তো বাইবেলের রাজত্ব, বাইবেলে বিশ্বাস করেন খ্রিশ্চানরা, এবং বাইবেলের সূত্র অনুযায়ী যারা যাজক, সেই যাজকদের একাধিপত্য, পোপের একাধিপত্য, তাই তো হওয়ার কথা। সন্ন্যাসীদের প্রভাব অসীম সমাজের উপর। কিন্তু আস্তে আস্তে যেটা হয়, যেটা এর আগের দিন বলছিলাম আপনাদের, যে সন্ন্যাসীদের পদস্খলন হতে আরম্ভ করে এবং তারা ক্রমশ খুব বিলাসী একটা জীবনযাপনের মধ্যে ঢুকে পড়লেন। পোপকে নিয়েও নানান রকমের সমস্ত কথাবার্তা উঠতে লাগলো। তিনি রাজনৈতিক ক্ষমতার একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। এই সময়টায় ওই যেটা বলছিলাম আপনাদের, যে 1483 সালের 10ই নভেম্বর তারিখে মার্টিন লুথার জন্মগ্রহণ করলেন। তিনি থাকতেন জার্মানিতে হাসেলবেইন শহরে। এই লুথারের বাবা, তার নাম হচ্ছে জন হান্স লুথার, তার একটি খনি ছিল, খনি। আর তার মার্গারেট, তার মা, তিনি খুব সৎ একজন মহিলা ছিলেন, ধার্মিক মহিলা ছিলেন। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ এই যে মার্গারেট, তার স্বভাবের অনেকগুলো গুণ এই মার্টিনের চরিত্রের উপর পড়েছিল। এবং একটা কথা চালু আছে, তার সত্য মিথ্যা আমি বলতে পারবো না। সেটা হচ্ছে যে লুথার যখন জন্মালেন তখনই তাকে ঈশ্বরের কাছে উৎসর্গ করে দেওয়া হলো, এবং যেমন হয় খ্রিস্টানদের ক্ষেত্রে যথাসময়ে তাকে গির্জায় নিয়ে গিয়ে তার নামকরণ করা হলো যে মার্টিন লুথার। তো লুথারের বাবার মোটামুটি সচ্ছল খনির মালিক, কিন্তু হঠাৎ করে তার আর্থিক অবস্থা খারাপ হয়ে গেল, খুব গরিব হয়ে গেলেন তারা। এবং স্কুলে যে পরিবেশে বড় হয়ে উঠছে লুথার, সেইটাও খুব ভালো নয়। কিন্তু এই সমস্ত কিছু প্রতিকূলতার মধ্যে, এই দারিদ্র্যের মধ্যে, এই স্কুলে নানান রকমের প্রতিকূলতা আছে, সেই সমস্ত কিছুর মধ্যে দিয়েই কিন্তু মনে হচ্ছিল যে ছেলেটা অন্যরকম, অন্যরকম করে গড়ে উঠছে, অন্যরকম একটা ভাবনা চিন্তার জগৎ তার, তার ভেতরে কোথাও একটা প্রতিভা লুকিয়ে রয়েছে। এবং বাবা মা দুজনেরই ধারণা ছিল যে এই যে আমাদের সন্তান মার্টিন লুথার একদিন খুব বিখ্যাত হয়ে উঠবে। তো বাবা মা ঠিক করলেন যে না, ওই স্কুলে আর রাখা যাবে না। আমাদের ছেলের উপর আমাদের সমস্ত যে দায়িত্ব, আমাদের লগ্নি করতে হবে, সোজা কথায়। এই ছেলেকে একটা ভালো স্কুলে দিতে হবে বলে জার্মানির যে সবচেয়ে ভালো স্কুল, সেই স্কুলে তাকে ভর্তি করার ব্যবস্থা করা হলো। তো বাবার খুব ইচ্ছে যে ছেলে আইন ব্যবসা করুক, আইনটা খুব ভালো করে জানুক, একজন আইনজ্ঞ মানুষ হোক। তো মার্টিন লুথার 17 বছর বয়সে এরফুট বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে স্নাতক হলেন, তারপর আইন পড়তে আরম্ভ করলেন। নিজের মাতৃভাষা ছাড়াও ছাত্র অবস্থাতেই তিনি লাতিন খুব ভালো জানতেন, ইংরেজি খুব ভালো জানতেন, এবং এবার আইন পড়তে আরম্ভ করেছে। এই সময়ে দুটো ঘটনা তাকে খুব প্রভাবিত করেছিল। একটা হচ্ছে মৃত্যু। 1505 খ্রিস্টাব্দে লুথার প্রথম উপলব্ধি করলেন মৃত্যু ব্যাপারটা কি, সেটা কি ভয়ঙ্কর। তার দুই ভাই, তাদের প্লেগ হলো, এবং প্লেগ কিন্তু তখন খুব হতো, খুবই হতো। সেই প্লেগে দুই ভাই মারা গেল। আর আরেকদিন বর্ষার দিন, আকাশে ঘন মেঘ, এক বন্ধুর সঙ্গে বাগানে ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ প্রচন্ড শব্দ। তো ঘুরে তাকিয়ে দেখলেন যে বন্ধুটি পড়ে আছে। সে চিৎকার করে বলল,
আমি সন্ন্যাস নিতে চাই বলে মারা গেল। বাজ পড়েছিল তার উপর। মার্টিন লুথার পাশে, তার পাশে যে বন্ধুটি, তার উপর বাজ পড়ে সে মারা গেল এবং মারা যাবার আগে চিৎকার করে বলল, আমি সন্ন্যাস নিতে চাই। শুনছেন মহাপুরুষের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গান শেষ করে শুরু করছি কথা। মার্টিন লুথারকে নিয়ে কথা বলছি, মহাপুরুষের কথা এই পর্যায়ে। এই যে দুই ভাই প্লেগে মারা গেল, কিন্তু তার চেয়েও বড় কথা যেটা আমি এক্ষুনি গল্প করছি আমার বন্ধুর সঙ্গে, গল্প করতে করতে যাচ্ছি, হঠাৎ মেঘলা আকাশ থেকে একটা বাজ এসে আমার বন্ধুকে মেরে ফেললো। মারা যাবার আগে সে চিৎকার করে বলল, আমি সন্ন্যাস নিতে চাই। এইটা জীবন, এইটা বেঁচে থাকা, এইটা মৃত্যু, এক পলকের মধ্যে মৃত্যু। এই সময় প্রচলিত ধারণা ছিল যে মানুষ মৃত্যুর পর নরকে যায় এবং সেখানে নরকের যিনি অধিপতি এবং তার অনুচরেরা, মানে আমাদের ভাষায় যমরাজ এবং যমদূতেরা, সে মানুষের উপর অকথ্য অত্যাচার করে। আর অন্যদিকে যেটা বলা হতো, খ্রিস্টান যাজক যারা, যে পৃথিবীর কোনো পাপ তাদের স্পর্শ করে না, মৃত্যুর পর তারা সোজাসুজি স্বর্গে চলে যায়। এবং লুথার নিজেও সেই কম বয়স, তিনি এই মতে বিশ্বাস করেন। ফলে বন্ধুটি মারা যাবার আগে বলল, আমি সন্ন্যাস নিতে চাই, মানে আমি যাজক হতে চাই, তাহলে আর আমাকে ওই কষ্টটা, নরক ভোগ করতে হবে না। তো এই যে মৃত্যুকে দেখার যে অভিজ্ঞতা, সেইটা মার্টিন লুথারের ভেতরে 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 কাজ করে যাচ্ছে। কিন্তু খুব মন দিয়ে লেখাপড়া করছেন এবং খুব জ্ঞান পিপাসা বলতে যেটা বোঝায় আর কি, পড়াশোনা খুব ভালোবাসতেন। সব সময় ওই লাইব্রেরিতে বসে বসে বই পড়ছেন, বই পড়ছেন, বই পড়ছেন। করতে করতে একদিন লাতিন ভাষায় লেখা একটা বাইবেলের সন্ধান পেলেন, পড়ে ফেললেন। পড়বার পর তার ভেতরে একটা নতুন উপলব্ধি জেগে উঠল। এই যে যিশুর জীবন কথা, তার ধর্ম উপদেশ, তার যে সমহান বাণী, তার মনের ভেতরে একটা অন্য রকমের একটা চেতনা এনে দিল। এই বাইবেলের মধ্যেই প্রকৃত পথের সন্ধান আছে। এই সব যাজকেরা যেসব উপদেশ দেয় তার মধ্যে কোনো সত্য নেই, সত্য রয়েছে বাইবেলের মধ্যে। মার্টিন লুথার তখন কতই বা বয়স, তিনি ঠিক করলেন যে আমি বাইবেলের অনুবাদ করব জার্মান ভাষায়, যাতে সাধারণ মানুষ খুব সহজে বাইবেল পড়তে পারে। 23 বছর বয়স। লুথার বিশ্ববিদ্যালয়ের শেষ পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং উত্তীর্ণ হয়ে ঠিক করলেন যে না, আমি আর সংসারে ফিরে যাব না, আমি ধর্মযাজক হব, খ্রিস্টান ধর্মযাজক। গভীর রাতে তিনি গৃহত্যাগ করলেন, এসে ওই এরফুটের একটি অগাস্টিয়ান মনস্ট্রি, সেইখানে এলেন এবং তাকে সবাই চিনত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো ছাত্র। তাকে তিনি যখন বললেন যে আমি এই মনস্ট্রির সদস্য হতে চাই, তখন তাকে সদস্য করে নেওয়া হলো। এবার লুথারের বাবা মা দুজনেই তো চেয়েছিলেন যে ছেলে বড় হয়ে সংসার করবে, ভালো আইনজ্ঞ হবে, সেই জন্য তারা যথাসর্বস্ব পণ করেছিলেন, সবচেয়ে ভালো স্কুলে ভর্তি করিয়েছিলেন। তো তারা দেখলেন যে না, ছেলে সংসারে এলো না, ছেলে মনস্ট্রিতে থেকে গেল। কিন্তু মনস্ট্রি, এই মঠ, মঠের যে জীবন, সেই জীবন মার্টিন লুথারের ভালো লাগছে না। এই যে সন্ন্যাসী যারা আছে তাদের যে আচার আচরণ, তার মনে হচ্ছে যে এইগুলো এইগুলো এগুলো ধর্ম না, এগুলো ধর্ম না, এগুলো ঠিক না, এগুলো ধর্ম বিরোধী আচার আচরণ। জীবনে কোনো পবিত্রতার স্পর্শ পর্যন্ত নেই, সব জায়গায় অনাচারের ছবি, পাপের ছবি। মনে হচ্ছে না, এইরকম জীবনযাপনের মধ্যে দিয়ে কখনো স্বর্গে প্রবেশ করা যাবে না। কিন্তু আমাকে তো স্বর্গের খোঁজ পেতেই হবে, আমাকে তো ঈশ্বরের খোঁজ পেতেই হবে। কেমন করে পেলেন তিনি স্বর্গের খোঁজ?
ঈশ্বরের খোঁজ, সে কথা বলবার সময় আজকে আর নেই, বলবো আগামী শনিবার। আজকের মতো তাহলে শেষ করি মহাপুরুষের কথা, শেষ করি আজকের শরণাগত। 92.7 বিগ FM এ এই শরণাগত অনুষ্ঠানে চিঠি পাঠাবার হোয়াটসঅ্যাপ নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। দুষ্যন্তের কথা বলবো আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এমনিতে দুষ্যন্ত সম্পর্কে আমরা প্রাথমিকভাবে দুটো চারটে কথা জানি, যেমন তিনি পুরু বংশের একজন রাজা ছিলেন, ভরতের পিতা ছিলেন, তার এবং শকুন্তলার বিবাহের ফলে ভরতের জন্ম হয়েছিল। এই ভরতের নাম অনুযায়ী ভারতবর্ষ তথা ভরত বংশ যেটা আছে, ভরত বংশ। এবং কখনো কখনো পুরাণে দুষ্যন্তকে দুষ্যন্তক বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু দুষ্মন্তটা আমি পাইনি। বাংলার বাইরে সংস্কৃতে দুষ্মন্ত অনেকে বলেন, তো দুষ্মন্ত কথাটা আমি পাইনি, দুষ্যন্তটাই ঠিক। তো এই যে দুষ্যন্ত, তাকে যজাতিপুত্র পুরুর বংশরক্ষক বলে উল্লেখ করা হয়েছে। পৌরবাণাং বংশকরো দুষ্মন্ত নাম বীর জবান। দুষ্যন্তকে কি কারণে পুরু বংশের রক্ষাকারী বলা হয়েছে সেইটা বলবার জন্য আমি দুটো চারটে কথা একটু বলি। রাজা যজাতির গল্প আপনারা অনেকেই জানেন, যে রাজা যজাতি তো শুক্রাচার্যের অভিশাপে অকালে বৃদ্ধ হয়ে গেলেন। তারপরে পুরু এসে তার জরা গ্রহণ করে ইত্যাদি ইত্যাদি, সেই গল্প আমি আর বলছি না, সে না হয় পরে বলা যাবে। তো এই যে যজাতির 5 ছেলে ছিল, 4 জন পিতার জরা গ্রহণ করে তার বদলে নিজের যৌবন পিতাকে দান করতে রাজি হলেন না, কিন্তু একমাত্র ছোট ছেলে পুরু রাজি হয়েছিলেন। পুরু উত্তরাধিকার সূত্রে পিতৃরাজ্য লাভ করেন, এইটুকু বলতে হবে আমাকে। পুরুর বংশধরেরাই পরবর্তীকালে পৌরব নামে পরিচিত হলেন। এই গল্প তো হলো, কিন্তু অন্যদিকে যজাতির যে 4 ছেলে, তারা বললেন যে না, আপনার জরা আমরা গ্রহণ করতে রাজি নই। তাদের মধ্যে অন্যতম একজন হলেন তুর্বসু। তুর্বসু, তো এই তুর্বসুকে যজাতি, আমার প্রস্তাবে তুমি রাজি হলে না, এত বড় তোমার সাহস, বেশ, তুমি ওই ম্লেচ্ছদের অধিপতি হবে। অর্থাৎ আর্যদের নয়, ম্লেচ্ছদের, আর্যদের থেকে যাদের ছোট করে দেখা হতো সেই তাদের অধিপতি হবে। এই যে তুর্বসু এবং তার বংশধরেরা, তারা রাজত্ব করতেন এই মধ্যপ্রদেশের কাছাকাছি একটা জায়গায়। কোথায় বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন। বলছিলাম আপনাদের একটু আগে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এই তুর্বসু এবং তার বংশধরেদের পাঠিয়ে দেওয়া হলো মধ্যপ্রদেশ রাজ্যের অন্তর্গত রেওয়া সাতানা, তখনকার দিনে তার নাম হচ্ছে বৈশালী, সেই বৈশালী অঞ্চলে। সেখানকার রাজা হয়ে গেলেন তুর্বসু। তো এই তুর্বসুর বংশে একজন বিখ্যাত রাজা, তিনি হচ্ছেন মরুত্ত। তো এই যে আর্যেতর তুর্বসু বংশীয় মরুত্ত দুষ্যন্তকে পালন করেছিলেন। তুর্বসুর রাজ্যে প্রতিপালিত হয়েও দুষ্যন্ত পৌরব বলে পরিচিত হলেন। কোন উপায়? এই প্রশ্নের জবাব পেতে গেলে সেই সময়কার রাজনৈতিক অবস্থার দিকে একটু আমাদের ফিরে তাকাতে হবে। যজাতি পুরুকে তার নিজের যে রাজ্য, অর্থাৎ গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে যাদব হই হয়, মানে যারা যজাতির অন্যান্য পুত্রদের বংশধর, তারা এসে আক্রমণ করলো এবং তার ফলে এই পুরুর যে বংশধর পৌরব, তাদের প্রভাব প্রতিপত্তি অনেকটা কমে গেল।
এবং এই সমস্ত আক্রমণ, এত প্রচন্ড আক্রমণ করেছিলেন, এত তীব্র ছিল সেই আক্রমণ যে